ওয়েলকাম বন্ধুরা। আজকে পরমাণুর গঠন এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা করব। সেটা হচ্ছে কি, পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর বিভিন্ন কক্ষপথে কিভাবে ইলেকট্রনগুলো থাকে, কটা করে ইলেকট্রন থাকে, আমরা সেইগুলো জানব। তোমাদেরকে আমি আগেই বলেছি বোরের পরমাণু মডেলে যে বোরের পরমাণু মডেলে কি বলা হয়েছিল, যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে পরমাণুর ইলেকট্রনগুলো ঘোরে বা থাকে। এইটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তিস্তর বা কক্ষপথ থাকে। এটা হচ্ছে একটা কক্ষপথ, এটা হচ্ছে আর একটা কক্ষপথ, এটা হচ্ছে আর একটা কক্ষপথ, সব বৃত্তাকার কক্ষপথ। এবং এই কক্ষপথগুলো এক একটা শক্তিস্তর এই কারণে যে যে কক্ষপথে ইলেকট্রন থাকবে সেই কক্ষপথের শক্তি নির্দিষ্ট এবং সেই ইলেকট্রনটা সেই শক্তি লাভ করে। যদি এই কক্ষপথে থাকে তার এই কক্ষপথের শক্তি থাকবে, এই কক্ষপথে থাকলে সেক্ষেত্রে তার শক্তি বেশি হবে। নিউক্লিয়াস থেকে বা কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে তত কিন্তু শক্তিগুলো বাড়ে, কক্ষপথগুলো শক্তি বাড়ে, তার মানে হচ্ছে ইলেকট্রনগুলোরও শক্তি বাড়ে। তো এইভাবে 7টা শক্তিস্তর বা কক্ষপথ থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। 7টা কক্ষপথ থাকতে পারে সর্বোচ্চ। তাহলে এগুলো কী করা হয়? প্রথমটার নাম দেওয়া হয় কে, পরেরটা হচ্ছে এল, পরেরটা হচ্ছে এম, তারপরে যদি থাকে তাহলে সেগুলোকে কী নাম দেওয়া হয়? এম, এন। তো কে, এল, এম এভাবে 7খানা থাকে। কে, এল, এম, এন, ও, পি, কটা হলো? 1 2 3 4 5 6 আর কিউ। এই মোট 7টা এরকম কক্ষপথ থাকতে পারে। ঠিক আছে, এরকম আর একটা থাকতে পারে, এরকম। এখন প্রশ্ন হলো যে পরমাণুর যে কোনো কক্ষপথে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে কি? পারে না। যে কোনো কক্ষপথে যে কোনো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না, তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2টো, তারপরেরটা হচ্ছে সর্বোচ্চ 8টা। মানে কে কক্ষপথে সর্বোচ্চ 2টো, এল কক্ষপথে সর্বোচ্চ 8টা, আর এম কক্ষপথে সর্বোচ্চ 18টা, তারপরেরটা সর্বোচ্চ 32টা। তো এই 2, 8, 18, 32 এই সংখ্যাগুলোকে আমি ইচ্ছা মতো বলে যাচ্ছি না, ইচ্ছে মতো নয়। এটা একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2n²। 2n² মানে কি? এনটা কোথা থেকে এলো? এন হচ্ছে এই কক্ষপথের সংখ্যা। কে কক্ষপথের ক্ষেত্রে এইটা হচ্ছে 1, এন হচ্ছে 1, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n3, এটা হচ্ছে n4। বোঝা গেল? 4 নম্বর কক্ষপথ যদি হয় তাহলে এনের মান হবে 4। বোঝা গেল? তাহলে আমরা দেখো প্রথম কক্ষপথ ফার্স্ট কক্ষপথে কী হবে? n = 1। তাহলে কটা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1² মানে হচ্ছে 1 1 1 আর 2 গুণ করলে 2। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড মানে হচ্ছে এল, এটা কে, এটা এল, এটা n = 2, সেকেন্ড কক্ষপথ। তাহলে 2 × 2² মানে কত? 2 2 4, 4 2 8। থার্ড কে, এল, এম কক্ষপথ, n = 3। তাহলে 2 × 3² 3² মানে কত? 9, 9 2 18। ঠিক আছে, তাহলে 4 নম্বর কক্ষপথে ঠিক একইভাবে দেখবো 32টা হবে। ফোর্থ এম, এন = 4। তাহলে 2 × 4² মানে কত? 4 4 16, 16 2
32। তাহলে বোঝা গেল এইভাবে হচ্ছে ইলেকট্রনগুলো থাকতে পারে। তাহলে প্রথম কক্ষপথে দুটো থাকতে পারে সর্বোচ্চ, পরেরটায় 8টা, পরেরটায় 18টা এবং তারপরেরটায় 32টা, এইভাবে বাড়তে পারে। বাড়তে 7টা কক্ষপথে এভাবে ইলেকট্রন থাকতে পারে। তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, কিন্তু সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, এবং সর্ববহিস্থ কক্ষপথে ঠিক আগের কক্ষপথ যেটা হবে তাতে কিন্তু 18টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, আর সর্ববহিস্থ কক্ষের ঠিক আগের কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন কিন্তু থাকবে না। তো চলো এবার ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখি। দেখো আমি লিখেছি মৌল, তাদের চিহ্ন কি, তাদের ইলেকট্রন সংখ্যা কত, পরমাণু ক্রমাঙ্ক কত এবং বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাস কত। ইলেকট্রন সংখ্যা যা, পরমাণু ক্রমাঙ্ক তাই, কারণ ইলেকট্রন সংখ্যা, আর আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে কোনো একটা মৌলের ইলেকট্রন সংখ্যা যা হয়, পরমাণু প্রোটন সংখ্যাও তাই হয়, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কও তাই হয়। পরমাণু ক্রমাঙ্ক যদি বলে দেয় সেটাকেই তোমরা ইলেকট্রন সংখ্যা ধরে নেবে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কি, হাইড্রোজেন চিহ্ন H, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, পরমাণু ক্রমাঙ্কও 1। তো বুঝতেই পারছো একটাই ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে যাবে। তোমরা মনে রাখবে প্রথম কক্ষপথ আগে ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে পরেরটা, তারপরে পরেরটা, এইভাবে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে হিলিয়াম, তার সঙ্গে চিহ্ন হচ্ছে He, ইলেকট্রন হচ্ছে 2টো, মানে পরমাণু ক্রমাঙ্কও 2টো। তাহলে প্রথম কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটা প্রথম কক্ষপথেই যাবে। হিলিয়ামের পরে হচ্ছে লিথিয়াম, চিহ্ন হচ্ছে Li, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, পরমাণু ক্রমাঙ্ক 3। তাহলে এখানে দেখো সর্বোচ্চ 2টো থাকতে পারে, তো 2টো দিলাম, তারপরেও আরও একটা লাগবে, তো সেটা কোথায় যাবে, পরের কক্ষপথে, এল কক্ষপথে একটা। লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম, Be, চিহ্ন হচ্ছে Be, 4টে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হবে 4। তাহলে ইলেকট্রন বুঝতেই পারছো এখানে 2টো আর বাকি 2টো এল। বেরিলিয়ামের পরে হচ্ছে বোরন হচ্ছে চিহ্ন বি, ইলেকট্রন সংখ্যা 5, পরমাণু ক্রমাঙ্ক 5। তাহলে এখানে 2টোতে যেতে পারে, আর এখানে হচ্ছে 3টে। বোরনের পরে কার্বন, সি, ইলেকট্রন সংখ্যা 6, পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে এখানে 2টো, বাকি থাকলো 4টে হচ্ছে এল কক্ষপথে, ঠিক আছে। কার্বন পর্যন্ত হলো, এর পরেরগুলো আমরা করব। কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, চিহ্ন হচ্ছে N, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে, ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 5। তারপরে হচ্ছে অক্সিজেন, চিহ্ন হচ্ছে O, অক্সিজেন O, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, পরমাণু ক্রমাঙ্ক 8। তাহলে কথা হবে 2 আর পরের কক্ষপথ হচ্ছে 6টা, 6 আর 2 8টা, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্লোরিন যাই বলো না কেন, ফ্লোরিন, তার হচ্ছে চিহ্ন F,
ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9টা, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 7। ফ্লোরিনের পরে হচ্ছে নিয়ন। নিয়ন তার চিহ্ন হচ্ছে Ne, এর হচ্ছে 10টা ইলেকট্রন, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10টা, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে 2 আর 8। দেখো এর সর্ববহিস্থ কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেল, ঠিক আছে। তো যার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস, তার মানে বাইরের কক্ষপথটা পুরো ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেল। এর আগে একটা পেয়েছিলাম আমরা, দ্বিতীয় যেটা ছিল হিলিয়াম। হিলিয়ামের হচ্ছে দুটো ইলেকট্রন এবং প্রথম কক্ষপথে দুটোই থাকতে পারে, সেই জন্য হিলিয়ামও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নিয়নের পরে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, ইলেকট্রন সংখ্যা 11, পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে এটা কি আর 2 আর 8, 2 আর 8 10 হলো। এখন একটা আছে, সেটা কোথায় যাবে? সেটা M কক্ষপথে যাবে, পরের কক্ষপথে, ঠিক আছে। আচ্ছা, এর পরেরগুলো আমরা দেখব। আচ্ছা দেখো, আমি পরের মৌলগুলোর নাম লিখেছি, চিহ্ন লিখেছি, ইলেকট্রন সংখ্যা লিখেছি। সোডিয়ামের ছিল 11, তারপরে 12 থেকে শুরু হয়েছে, 12, 13, পরমাণু ক্রমাঙ্কগুলো সব একই। এবার ইলেকট্রন বিন্যাস কী হবে? ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, তাহলে 12 যদি হয় তাহলে এটা হচ্ছে 2, এটা 8, 8 আর 2 10, তাহলে M কক্ষপথে 2, 13, 2, 8, 3। পরেরটা হচ্ছে সিলিকন 14, 2, 8, 4, 8 2 10, 4 14, তাহলে ফসফরাস 15, 2, 8, 8 2 10, 5 15, সালফার 2, 8, 6 16, 8 2 10, 6 16, ঠিক আছে। আচ্ছা, পরেরগুলো আমি লিখেছি, দেখো ক্লোরিন। ক্লোরিনের চিহ্ন হচ্ছে Cl, 17 ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 17, তাহলে ইলেকট্রন কীভাবে থাকবে? K-তে 2টো, L-তে 8টা, 8 2 10, M-তে 7টা। আর্গন 18টা, তাহলে 2, 8, 8 2 10, আর এখানে হলো 8, 18। দেখো এরও কিন্তু বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে, তার মানে এটাও একটা নিষ্ক্রিয় গ্যাস। এবার পটাশিয়াম, এইটা পটাশিয়াম ক্যালসিয়ামটা একটু ভালো করে লক্ষ্য করো। 2, 8, তো 8 2 10, এখনও লাগবে 9টা, তাহলে এখানে কি আমরা 9টা দেব? আমরা তো জানি যে প্রথম কক্ষপথে 2টো থাকতে পারে সর্বোচ্চ, পরেরটায় 8টা, পরেরটায় 18টা। 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18টা, তাহলে এখানে 9টা কি আমরা এখানে দেব? 9টা কিন্তু এখানে দিতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে যদি 9টা দিই তাহলে দেখো এটাই হচ্ছে কী হবে, এটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে সর্ববহিস্থ কক্ষপথে আবার কিন্তু আমরা 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেটা আমরা আগেই দেখেছি। তাহলে এখানে কিন্তু 9টা দেওয়া যাবে না, এখানে 8টা দিতে হবে, পরেরটায় চলে যাবে 1টা। ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই, 2টো, 8টা, এখানে কিন্তু 10টা দেওয়া যাবে না। তাহলে এটা এখানে যদি 10টা দিই তাহলে এটাই তো হয়ে যাবে সর্ববহিস্থ কক্ষপথ। আবার সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, কাজেই এখানে 10টা দেওয়া যাবে না, এখানে 8টাই দিতে হবে এবং এখানে থাকবে হচ্ছে 2টো। তাহলে এই হলো তোমাদের ইলেকট্রন বিন্যাস। তোমাদের সিলেবাসে 20 অবধি, 1 থেকে 20 অবধি যে কটা মৌল আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20, সেই কটা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে করতে হবে। তো আমি সেই কটা সব কটাই তোমাদের করে দিলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা নিজেরাও একটু বাড়িতে প্র্যাকটিস করবে, আর ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা আশা করি হবে না। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।